সুমাইয়া, কি করছো এসব? ছাড়ো না, এটা হাসপাতাল। তুমি চুপ করবে জান? তোমার যদি কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? জানি তো পাগলি। তো রক্ষিতাটা আমায় একটু ফোন দিয়ে বললো না তুমি অসুস্থ? আচ্ছা বাদ দাও, আমার তো কিছু হয়নি। কিছু হয়নি যদি হতো। এই কথাটা বলে সুমাইয়া রাজের বুকে গিয়ে লুকালো। মৌ কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে কাঁদছে। ঋত্য ওর মাকে ফোন দিচ্ছে। এখন ফোন রিং হচ্ছে। ঋত্য ফোন ধরতে মৌ বলল, আপু তোমরা কখন আসবে? ঋত্য বলল, আমরা রওনা দিচ্ছি, আস্তে আস্তে সন্ধ্যা লাগবে। মৌরাজের অসুস্থতার কথা বলতে চেয়েও পারল না। বিকেলে রাজকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসে পড়ে। রাজের সাথে সুমাইয়াও বাসায় আসে। সুমাইয়া রাস্তায় এক মুহূর্তের জন্য রাজের হাতটা ছাড়েনি। রাজ বাসায় আসার পথে স্পষ্ট বুঝতে পারল সুমাইয়া কাছে। আমার হার্ট কাঁদছে কেন? সুমাইয়া কোনো কথা বলছে না। রাজ আবারও বলল, কি হলো? কথা বলছো না কেন? প্লিজ কেঁদো না। সুমাইয়া এবার রাজকে শক্ত করে জড়িয়ে ধরে গাড়িতে ফুপিয়ে কান্না করতে লাগলো। কি হলো? কান্না করছো কেন? কি হয়েছে বলো? সুমাইয়া কান্না করতে করতে বলল, রাজ, আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার জন্য জীবনটা পর্যন্ত দিতে পারি। আমাদের ভালোবাসা পবিত্র। রাজ সুমাইয়ার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, এ দেহে প্রাণ থাকতে তোমাকে ছেড়ে যাব না। তুমি যে আমার কলিজা, তোমাকে ছাড়া কেমনে বাঁচি বলো? আর ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এদিকে গাড়ি বাসায় এসে গেছে। মৌ রাজকে হাত ধরে গাড়ি থেকে নামাতে যাবে যখন ঠিক তখনই সুমাইয়া বলল, এই রক্ষিতা, তুমি রাজকে স্পর্শ করবে না, রাজের অমঙ্গল হবে। সুমাইয়ার কথাটা যেন মৌয়ের কলিজায় গিয়ে লাগলো। মৌ রাজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চোখ থেকে জল গড়িয়ে পড়বে পড়বে ভাব। মৌ ভাবছে রাজ হয়তো কিছু বলবে, কিন্তু না, রাজ তো আর তার না। 3বার কবুল বলেছে হয়তো, কিন্তু মনে তো আর জায়গা করে নিতে পারেনি। বাসায় ঢুকেই সুমাইয়া বলল, এই যে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। মৌ যখন কিচেনে চা বানাচ্ছে তখন দেখে কিচেনে চিনিই নেই। মৌ যখন চিনি খুঁজতে রাজের মায়ের রুমে আসে, এই সুযোগে সুমাইয়ার চায়ের কাপে লবণ দিয়ে আবারও রাজের কাছে বসে গল্প বলতে থাকে। খানিক পর মৌ চাটা নিয়ে এসে রাজকে আর সোমাইয়াকে দিল। রাজ চা মুখে দিয়েই ওয়াক্থু, জঘন্য দিত। এ চায়ে চিনি দিছিস না লবণ দিছিস কেন? চিনি দিয়েছি। এবার সোমাইয়া গরম চা মৌয়ের পেটে ছুরি মেরে বলল, তোর চা তুই খা। মৌ এক করে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। মৌয়ের মুহূর্তেই মাঝেই পেটের চামড়া ঝলছে গেল, খুব জ্বালা করছে। রাজার সুমাইয়া একটার পর একটা খারাপ কথা বলেই যাচ্ছে। এক পর্যায়ে সুমাইয়া বলেই ফেল, রাজ তোমাকে মারার জন্য মনে হয় চাতে বিষ মিশিয়েছে। মৌ এবার নিজেকে সামলাতে পারল না, চিৎকার করে বলতে লাগলো, আমি কেন রাজকে মারতে যাব? রাজ আমার স্বামী, যার খেদমত করে আমি আল্লাহর প্রিয় হব। যার সন্তান আমার গর্বে, তাকে কেন মারতে যাব? এবার সুমাইয়া আর সহ্য করতে পারল না। মৌয়ের গালে কষে থাপ্পড় দিয়ে বলল, এই রক্ষিতা, তোর সাহস কি করে হয় আমার জানকে স্বামী বলার? আরে পতিতালয়ে তো কতজনেই যায়, সেখানে যদি কেউ কারো সন্তান গর্ভে ধারণ করে সেটা জারজি হয়, তেমনি রক্ষিতারও। জান, আমি সত্যি মরে যাব তুমি যদি এটাকে ডিভোর্স না দিয়ে আমাকে তাড়াতাড়ি বিয়ে না করো। কথাটা বলে ফলকাটা ছুরি দিয়ে হাতে পোঁচ দিল। ফেলকি দিয়ে রক্ত বের হচ্ছে। রাজ তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে সোমাইয়ার হাতটা বেঁধে ফেলল। হাত দিয়ে সোমাইয়াকে বুকে জড়িয়ে বলতে লাগলো, তুমি তোমার হাতে ছুরি চালাওনি, চালিয়েছো কলিজায়। তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি। তোমাকে পাবার জন্যই রক্ষিতাকে বিয়ে করেছিলাম। জানতে পারিনি কালনাগিটা এমন করবে, নিজের সন্তান জন্ম দিয়ে সম্পদের মালিক হতে চাইবে। মৌ রাজের মুখে এমন কথা শুনে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। মন চাচ্ছে তার জীবনটা এই মুহূর্তে বের করে দেয়। মৌয়ের পেটে খুব জ্বলছে, তাই পেটের ওপর থেকে কাপড়টা সরাতে দেখতে পেল পেটের উপর গরম চাপড়ে ফোসকা পড়ে গেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। আল্লাহ কেন যে এত কষ্ট দেয়? মৌ পেটের নিচে হাত রেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কি রে, কান্না করছিস? কান্না করিস না, আল্লাহ তোকে হেফাজত করবে। আমার দেহে প্রাণ থাকতে তোর কিছু হবে না। তুই যে আমার জীবন হয়ে গেছিস, সত্যি তুই অভাগা। জন্মের আগেই তুই জন্মদাতার মুখে জারো ঝড় তকমাটা পেয়ে গেলি। ভাবিস না আমি তোকে ছেড়ে যাব, কখনোই না। মৌ পাগলির মতো এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
এদিকে সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে বলল, জান, তোমাকে বলেছিলাম না সব কিছু পরিকল্পনা করে মাঠে নেমেছে, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। রাজ এবার সুমাইয়ার কপালে চুমু দিয়ে বলল, কি করা যায়? পথ থেকে সরিয়ে ফেলি, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে? তবে চুক্তির মেয়াদ 2 মাস আছে, চেষ্টা করে দেখি। যদি বাচ্চাটা নষ্ট করতে পারি তবে ডিভোর্স কোনো ব্যাপার না, তা তো অর্ধেক হয়েই আছে। আচ্ছা, এবার তাহলে আসি। যাও। সুমাইয়া যাওয়ার আগে রাজের কপালে চুমু দিয়ে গেল। রাজ সোফাতে বসে আছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। রাজ দরজা খুলতেই দেখতে পেল ঋতু আর তার মা বাহিরে দাঁড়িয়ে। রাজের মা রাজকে কিছু না বলেই মৌকে ডাকতে লাগলো, কিরে মা, কোথায় তুই? মৌয়ের কাছে মনে হচ্ছে সে জীবন ফিরে পেয়েছে। তাড়াহুড়ো করে চোখের জল মুছে শাড়িটা পাল্টে নিয়ে রুম থেকে বের হয়ে বলে, মা, আমি কাজ করছিলাম। কি, তুমি এই শরীর নিয়ে কাজে? বাড়ির চাকর বাকররা কই? মা ছুটিতে গেছে। এখন ছুটিতে? বুঝতে পারি না কিছু। রাজের মা মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, তোর মন খারাপ? না মা। কয়েকদিন পর মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ম্যাডাম, আপনার বাবাকে বাঁচাতে হলে সামনের শুক্রবারে 6 লাখ টাকা লাগবে। অপারেশন করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। আচ্ছা, আপনি অপারেশনের ব্যবস্থা করেন, শুক্রবারের মাঝে সব টাকা পেড করব। আর শুনেন, বাবাকে কখনোই বলবেন না টাকাটা আমি দিচ্ছি। বাবা যদি এটা শুনে তাহলে মরে যাবে, তবু আমার টাকায় অপারেশন করবে না। আমি যে তার ভালোবাসার মানুষটাকে জন্ম দেওয়ার সময় কেড়ে নিয়েছি। আচ্ছা ম্যাডাম। ফোনটা কেটে যেতেই মৌ মহাচিন্তায় পড়ে গেল। এত টাকা কিভাবে ম্যানেজ করবে? রাজের কাছে চুক্তির 3 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু বাকি 3 লাখ যে বাবাকে বাঁচানোর জন্য নিজের জীবনের সবকিছু বিসর্জন দিল, কারো কারো কাছে রক্ষিতা হলো, কিন্তু তারপরও কি বাবাকে বাঁচানো যাবে না? হঠাৎ মৌয়ের মাথায় একটা বুদ্ধি আসলো। মৌ রাজের কাছে গিয়ে বলল, আপনার কাছে চুক্তির যে 3 লাখ টাকা পাই সেগুলো দেন। সরি, আর একটা টাকাও দিতে পারবো না, তবে দিতে পারি এক শর্তে। তুমি যদি তোমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলো, আরও বেশি যদি চাও তাও দিব, তবে সন্তানটা নষ্ট করতে হবে। যদি রাজি থাকো, কালকে ক্লিনিকে নিয়ে অ্যাবর্শন করিয়ে নিয়ে আসবো। মৌয়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এমন কথা শুনে মৌ ভাবতে লাগলো, কাকে বাঁচাবে? বাবাকে বাঁচালে গর্ভের সন্তানটাকে মেরে ফেলতে হবে। কি হলো, বাচ্চাটা কি নষ্ট করবি? মৌয়ের সামনে তার বাবার চেহারাটা ভেসে উঠছে বারবার। তার বাবা মারা যাক সে কখনোই চায় না, আর মা হয়ে গর্ভের সন্তানকে নষ্ট করতে সেটাও সে পারবে না। কি হলো, টাকা 3 লাখের বেশি দিতে হবে? আমি রাজি বাচ্চা নষ্ট করতে। সত্যি? হ্যাঁ সত্যি, তবে টাকা লাগবে 6 লাখ। কি, 6 লাখ? 6 লাখ। আচ্ছা দিব। তোর মতো রক্ষিতা তো টাকার জন্য সব করতে পারে। হ্যাঁ, এবার ঠিক ধরতে পেরেছেন। এত কিছু না করে পতিতা পল্লীতে থাকতে পারিস। তবে কি মিস্টার রাজ, আমার গর্ভের সন্তান নষ্ট করলেই আপনি সুমাইয়াকে পাচ্ছেন না। আমাকে আপনি নিজ থেকে ডিভোর্সও দিতে পারবেন না, কারণ আপনার মা আমাকে অনেক পছন্দ করে, অনেক। তবে কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি সুমাইয়াকে পাবে, সাথে আমাকেও তাড়িয়ে দিতে পারবে। এই জন্যই তোমার মাকে বলবে তুমি সুমাইয়াকে পাওয়ার জন্য আমার সাথে চুক্তি করে বিয়ে করেছো, সাথে বিয়ের দিনই আমি ডিভোর্স পেপারে সাইন করেছি এটাও বলবে। ও বলবে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করনি, আর আমার গর্ভের বাচ্চাটা অন্য কারো। তাহলে তোমার মা আমাকে এমনিতেই তাড়িয়ে দেবে। ওয়াও, গুড আইডিয়া। তবে শর্ত আছে। কি শর্ত? তোকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে তোর গর্ভের সন্তান আমার না, আর সন্তানটা অন্য কারোর সাথে নষ্টামি করে গর্ভে ধারণ করেছিস। ময়ের কলিজাটা মনে হচ্ছে বের হয়ে আসবে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি আর করার। এতে করে গর্ভের সন্তান আর বাবা দুজনকেই বাঁচানো যাবে। কি হলো, তুমি কি রাজি? হ্যাঁ রাজি। আর কাল সকালে আগে টাকা বুঝিয়ে দেবে। আচ্ছা, আরেকটা অনুরোধ করব। হ্যাঁ করো। কালকের পর তো তোমার নামটাও ধরে ডাকতে পারবো না। রক্ষিতার তকমাটা গায়ে লেগে যাবে, অবৈধ সন্তানের জননী হয়ে যাব। আজকের রাতটা তোমার কাছে চাই শুধু। জানো রাজ, আমি তোমাকে স্বামী হিসেবে প্রথম দিনই গ্রহণ করেছিলাম, আর আজকের রাতটা শেষ রাত। তোমার মাথাটা আজকের জন্য শুধু বুকে রাখতে চাই। আচ্ছা, তবে কাল সকালে কিন্তু যা যা বলেছ তা যেন করা হয়। হবে। মৌ রাজের মাথাটা তার বুকে নিয়ে আছে। রাজের কাছে অসহ্য লাগছে, তবুও কিছু করার নেই।
আজকের জন্য, তারপর থেকে তবুও তো আপদটা বিদায় হবে। মৌ রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৌ এই খারাপ মানুষটাকেই কেন যেন ভালোবেসে ফেলেছে। কালকের পর তো আর এই মানুষটাকে দেখা হবে না। এসব ভাবতে কেন যেন বুকের ভেতর চিনচিনে ব্যথা হতে শুরু করে। এদিকে রাজ ময়ের বুকে ঘুমিয়ে যায়। ময়ের মনে হচ্ছে আজকের রাতটা যদি শেষ না হতো তবে কতই না ভালো হতো। এদিকে চাঁদের আলো জানালার কাজ ভেদ করে রাজের মুখের ওপর পড়ছে। চাঁদের আলোতে রাজের মুখটাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। মৌ নিজের অজান্তে রাজের কপালে চুমু এঁকে দেয়। রাজকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মৌয়ের মনে হচ্ছে এ ধরাই শেষ ধরা। রাজের সাথে কাটানো সহস্র হাসি কান্নার স্মৃতিগুলো ভেসে উঠছে। মৌ রাজের মাথাটা বালিশে রেখে রাজের পায়ের কাছে গিয়ে পা দুটো বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো গুনগুন করে, জানো রাজ, আমি তোমার পায়ের নিচে একটু স্থান চেয়েছিলাম, যে স্থান একটি নারীকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করে, স্ত্রী নামক তকমাটা গায়ে জড়িয়ে দেয়। কিন্তু আমি পারিনি। বলো রাজ, কিভাবে আমি ভুলে যাব তোমায়? তুমি আমার প্রথম স্পর্শ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার স্বামী, যাকে নিয়ে বেহেশতে থাকতে চেয়েছিলাম। আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি অভাগেই রয়ে গেলাম। চোখের পানি দিয়ে মৌ রাজের পা ভিজিয়ে ফেলছে। রাজের ঘুম ভেঙে যায়, কিন্তু রাজ কোনো কথা বলছে না। মৌ রাজের পা ছেড়ে দিয়ে রাজের কপালে চুমু দিয়ে মাথাটা বুকের সাথে জড়িয়ে নিল আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ, আজকের রজনীটাকে বড় করে দিন। রাজ সবটা শুনে চুপ করে থাকলো। রাজের চোখে বারবার সুমাইয়ার চেহারাটা ভাসছে। এদিকে দেখতে দেখতে রাত কেটে যায়। সকালে রাজ 6 লাখ টাকা এনে মৌয়ের হাতে তুলে দেয়। মৌ টাকাটা তার ব্যাগে রেখে দেয়। রাজ মৌকে টাকা দিয়ে তার মাকে ডেকে দিয়ে বলে, মা, আমি আর পারছি না, তুমি আমাকে যে শাস্তি দিবে সেটাই মাথা পেতে নিব। কি হলো বাবা, কি হয়েছে বল? মা, আমি অন্যায় করেছি, বল কি হয়েছে? মা, মৌয়ের গর্ভে যে সন্তান, যে সন্তানের জন্য নাম ঠিক করে রেখেছ, সারা বাড়ি ভর্তি খেলনা এনে রেখেছ, সে সন্তান আমার না, একটা অবৈধ সন্তান। রাজের মা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, কি হলো, লজ্জা করে না নিজের সন্তানকে অবৈধ সন্তান বলতে? আমি মৌকে অনেক ভালো করে চিনি, মৌকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। মা, আমি সত্যি বলছি, কারণ মৌয়ের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ভাইয়া, কি বলছো এসব? হ্যাঁ ঋত্য, সব ঠিক বলছি। মৌকে বিয়ে করেছিলাম মায়ের মুখের হাসির জন্য। আমি ভালোবাসতাম সুমাইয়াকে, কিন্তু তোমার জন্য মৌকে বিয়ে করলেও ছুঁয়েও দেখিনি। মৌয়ের সাথে থাকতে থাকতে মৌকে ভালোবেসে ফেলি, কিন্তু ততদিনে মৌ অবৈধ সন্তান গর্ভে ধারণ করে ফেলে। ভাবছিলাম অ্যাবর্শন করব, কিন্তু তুমি সে কাগজটা দেখে ফেলো। অনেক কান্না করি। মৌ প্রমিস করেছিল সে আর পাপাচার করবে না, কিন্তু মা, মৌ এখনও ওই ছেলের সাথে হোটেলে। একথা বলে রাজ কেঁদে দেয়। রাজের মা মৌকে ডেকে এনে বলে, মৌ, রাজ যা বলছে তা মিথ্যা না? মৌ মাথাটা নিচু করে বলে, না মা, সব সত্য। মৌয়ের মুখে কথাটা শুনিয়ে রাজের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। রাজের নষ্টাকে বাড়ি থেকে বের করে দে, নিজের মেয়ে ভাবতাম, আর সেই কিনা কলিজাতে আঘাত করলো। মা, আমাকে ক্ষমা করে দেন। চুপ, তোর মুখে আমাকে মা ডাকবি না। জানিস কত স্বপ্ন দেখেছিলাম তোদের নিয়ে। আমার মন চাচ্ছে আমার শরীর ব্লেড দিয়ে কেটে তোর দেওয়া রক্ত বের করে দিতে। আসলে তোদের মতো মেয়ে নিষিদ্ধ পল্লীতেই স্থান পায়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিলেন। মন নিশ্চুপ হয়ে কাঁদছে। রাজবাবা, উকিলকে ফোন করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলো, আর সামনে শুক্রবারে সুমাইয়ার সাথে তোর বিয়ে দেব। তোর জীবনটা নষ্ট করে দিলাম বাবা। এদিকে ঘণ্টাখানিক পর ডিভোর্স পেপার হাতে পেলে রাজের মা রাজকে বলল, বাবা, এখানে সাইন করে দিয়ে ঘরকে পবিত্র কর। রাজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে ডিভোর্স পেপারটা মৌয়ের হাতে দিল, সাথে একটা হলফনামা করল। মৌয়ের গর্ভে যে সন্তান সেটা রাজের নয়, কোনোদিন উত্তরাধিকারী হতে পারবে না। মৌ রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে সাইন করে দিল। রাজের মা এসে বলল, বাবা, প্লিজ কলঙ্কিনীটাকে বের করে দে, আমার ওর মুখটা দেখতে মন চাচ্ছে না। মৌ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন বের হবে, বের হওয়ার আগে ঋত্যকে বলল, বোন, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিয়ে অভাগীটাকে। বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম। ঋত্য কিছু না বলে তার রুমে চলে গেল। মৌ এবার রাজের মাকে বলল, মা, ছোটবেলায় তো মা হারিয়েছি,
মায়ের আদর স্নেহ কে কখনো বুঝতে পারিনি, কিন্তু আপনার সংস্পর্শে এসে মায়ের আদরটা বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আপনাদের বিশ্বাস নষ্ট করার জন্য। আমি আসি। কথাটা বলে মৌ মায়ের পায়ে যখন সালাম করতে যাবে তখন তিনি সরে যায়। মৌ ফ্লোরে সালাম করে যে জায়গায় রাজের মা দাঁড়িয়েছিল। রাজ বাবা, প্লিজ কোনো বিশ্বাসঘাতককে বাড়ি তার এক মুহূর্ত থাকতে দিস না, বের করে দে বলে তিনি রুমে চলে গেলেন চোখের জল মুছতে মুছতে। মৌ যে এতটা বাজে কল্পনা করেনি তিনি। মৌ বাড়ি থেকে বের হয়ে বাড়িটার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। মৌ যখন চলে যাচ্ছে তখন রাজ পিছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? এগিয়ে দিয়ে আসবো? মৌ মাথাটা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, এতিম তো যাওয়ার কোনো জায়গা নেই, আপাতত যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব। ভালো থাকবেন, আপনার উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না। মৌ ডিভোর্স পেপারে তার সাইন করার জায়গাটিতে সাইন করতে চেয়েও কেন যেন পারেনি। রাজ অনেক চালাক, আগের ডিভোর্স পেপারটা আর বের করল না। হসপিটালে যাবার পথে গাড়িতে বসে বসে এসব ভাবছে। এদিকে রাজ আজ অনেক খুশি। রাজ বাসায় ঢুকতেই বলল, বাবা, জোর করে তোর ওপর সিদ্ধান্ত চাপায় দেওয়ার জন্য ক্ষমা করে দিস মাকে। আর কাল বৃহস্পতিবার, সুমাইয়ার বাবাকে বলবি কাল সুমাইয়াকে দেখতে যাব, আর কালই আংটি পরিয়ে দিয়ে আসব। রাস্তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, সত্যি তুমি অনেক ভালো। রাজ ভাবছে খুশির খবরটা সে সুমাইয়াকে ফোনে দিবে না, সুমাইকে একদম চমকেই দিবে। সত্যি আল্লাহ মহান, সত্যিকারের ভালোবাসাগুলো তিনি মিলিয়ে দেন। রাজ নিউ মার্কেট থেকে বকুলের মালা সাথে একগুচ্ছ গোলাপ নিয়ে সোমাইয়ের বাসায় চলে গেল। রাজ এক দৌড়ে সোমাইয়ের রুমে গিয়ে যখন দরজা ধাক্কা দিবে ঠিক তখন ভেতর থেকে পুরুষালী কণ্ঠ শুনতে পেল। রাজ জানালার পর্দা সরিয়ে যা শুনতে পেল তা শোনার আর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সোমাইয়া একটি ছেলের বুকে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে। ছেলেটি সোমাইয়াকে বলছে, বেবি, কাজটা কবে শেষ হবে? 1000 কোটি টাকা কবে যে পাবো? তুমি চিন্তা করো না, যে বুদ্ধি দিয়েছি রাজকে সে তো পটে গিয়েছে। আর আমাদের বিবাহবার্ষিকীর আগে এই কাজটা শেষ হবে। বিয়েটা হলে সব সম্পত্তি আমার নামে করে নেব। আর রাজ তো আমার জন্য পাগল। মা, আমার সুইট বউ বলে সোমায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। এসব দেখে রাজের চোখের পানি কোনো বাধা মানছে না। ছেলেটা সোমাইয়ার বক্ষে তার উষ্ণ ওষ্ঠের স্পর্শে স্পর্শে বলল, জানো জানেমন, অভিনয় তোমাকে অস্কার দেওয়া হলেও কম হতো। এত প্ল্যান তুমি করতে পারো। দেখতে হবে না বউটাকার? আমার বউ। জানো, এভাবে আর একা থাকতে পারছি না। লুকিয়ে আর কত? ও তুমিও না? আমেরিকা থাকতে তো একসাথেই থাকতাম। সামনে 15 মার্চ তো আমাদের বিবাহের 1 বছর হবে। তার আগেই আমার বাবারও প্রতিশোধ নেওয়া হবে। বাবার আমার শত্রুতা কিসের? ছোটবেলা রাজের সাথে আমার বিয়ের কথা বলেছিল বাবা, তার বাবাকে রাজের বাবা অপমান করেছিল। বাবা তাই রাজের সাথে বিয়ে করিয়ে সমস্ত সম্পত্তি গ্রাস করে তালাক দিতে বলছে, আর তোমার সাথে সেটেল হতে বলেছে। লাভ ইউ বউ। এবার তোমার ভালোবাসার সাগরে ডুব দিতে দাও। ও, সাগরটা তো তোমারই বলতে হয় আবার। আমার সব কিছুই তো তোমার, আমার জীবনটাও তোমার। ছেলেটা সোমাইয়ার সাথে নোংরা খেলায় মেতে উঠল। সোমাইয়া সমান তালে রেসপন্স দিচ্ছে। হঠাৎ বলে উঠল, রাফি, তুমি দিন দিন দুষ্ট হচ্ছ কিন্তু। হচ্ছি, তা তো তোমার জন্যই, তাই না? অনেকদিন পর তোমার স্পর্শে শিহরিত হচ্ছি। তোমার মাঝে আমাকে মিশিয়ে নাও, আমি আর পারছি না। এদিকে রাফি সোমাইয়াকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলছে। সোমাইয়ার নাভিতে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। রাজের মাথাটা ঘুরছে, কলিজাটা মনে হয় বের হয়ে আসবে বাহিরে। যে সোমাইয়াকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করলো, একটা মেয়ের সাথে পশুর মতো ব্যবহার করলো, কিন্তু সেই সোমাইয়া তার সম্পত্তির জন্য নোংরা খেলা খেলছে। আর সোমাইয়া বিয়েও করেছে। রাজের বুক ফেটে কান্না আছে। হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেল। বকুল ফুলগুলো পা দিয়ে পিষে ফেলল রাজ। চোখের সামনে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক দৃশ্য দেখতে হবে রাজ ভাবতেই পারেনি। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সোমাইয়াদের বাড়ি থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। কিরে বাবা, কোথায় গিয়েছিলি? মন খারাপ করছিস? মন খারাপ করিস না, আমি জানতাম না মৌ এতটা খারাপ। আমরা কাল সকালে সোমাইয়াদের বাসায় যাব, তুই একটু বলে রাখিস। রাস্তার মাকে কিছু না বলেই রুমে চলে গেল। রাজ বিছানায় শুয়ে আছে। হঠাৎ কে যেন বলল, ভাত খাবে না?
শুয়ে পড়লে যে? রাত চমকে ওঠে, তাকিয়ে দেখে কেউ নেই। মৌয়ের কথা কেন এত মনে পড়ছে? মেয়েটাকে সত্যি খুব বেশি কষ্ট দিয়েছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। এদিকে মৌ হসপিটালে টাকা পেইড করে। ডাক্তারকে বলল, স্যার, আমার বাবার অপারেশনটা খুব যত্ন করে করবেন। অনেক ভালোবাসি তো বাবাকে। মারে, তোমার মতো আমারও একটা মেয়ে আছে। চিন্তা করো না, তোমার বাবার অপারেশন ভালোভাবেই হবে। আর আমাকে ছাড় ডেকো না মা। আচ্ছা আঙ্কেল, একটা অনুরোধ করব? হ্যাঁ মা, করো। অপারেশনের টাকাগুলো যে আমি দিলাম, সেটা বাবা যেন কখনো জানতে না পারে। বাবা যদি এখন জানে, তবুও অপারেশন করবে না। আচ্ছা, জানবে না। আরেকটা কথা, বাবার তো কাল অপারেশন। বাবাকে বলবেন অপারেশনের সাথে তার মেয়ে তার সাথে দেখা করতে চায়। সে যদি চায়, তাহলে তার মেয়ে তার সাথে দুটো কথা বলতে চায়। বাবা যদি রাজি হয়, তাহলে বাবার সামনে যাব। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তার মৌয়ের বাবার কাছে গিয়ে বলল, এখন কেমন আছেন? হ্যাঁ ভালো। কাল আপনার অপারেশন। অপারেশনের আগে আপনার কি কোনো ইচ্ছা আছে? ডাক্তার সাহেব, শুনছি অপারেশনের জন্য নাকি অনেক টাকা লাগার কথা ছিল। এত টাকা কে দিল? সে মানুষটাকে দেখার অনেক ইচ্ছা। সরি, তিনি তো বিদেশে। বিদেশ থেকে অনেক রোগীকে সুস্থ করতেই টাকা দেন। আর হ্যাঁ, আপনার মেয়ে আছে নাকি শুনেছিলাম, তার সাথে দেখা করতেন। অপারেশন তো বলা যায় না কি হয়। ডাক্তার সাহেব, আমার কোনো মেয়ে নেই। আমি কোনো রাক্ষসীটাকে জন্ম দেইনি। কি বলছেন এসব? হ্যাঁ, ঠিকই বলছি। জানেন, ওই রাক্ষসীটার জন্য আমি মারিয়াকে হারিয়েছি। অনেক ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু পুরো কপালিটা হওয়ার সময় আমার মারিয়াকে কেড়ে নিয়েছে। ওর মুখ দেখাও পাপ। ওর জন্য ওর মা মারা গেছে। ওর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। ওর মুখ দেখার আগে যেন মরণ হয়। ডাক্তার সাহেব, যদি পারেন, আমার অপারেশনের টাকা যে দিল, তার কাছে একটু দেখা করিয়ে দিবেন। আচ্ছা, আসি তাহলে। মৌ জানালায় দাঁড়িয়ে তার বাবার কথাগুলো শুনছে। চোখের পানি টপ টপ করে পড়ছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। বাবা নামক মানুষটাকে সে কখনো বাবা বলে ডাকতে পারেনি। নিজের বাবা তাকে ছোটবেলা জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছিল, তবুও চায় তার বাবাটা যেন ভালো থাকে। মৌ চোখের পানি মুছে হসপিটাল থেকে বের হয়ে গেল। কোথায় যাবে? পৃথিবীটা তার কাছে বড্ড নির্মম মনে হচ্ছে। এই পৃথিবীতে তার যে কেউ নেই। রাস্তায় হাঁটতেছে আর ভাবছে কি করবে। এদিকে রাত সারাদিন কিছুই খায়নি। বিকেলে তার ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতে ওপাশ থেকে বলে, জান, কেমন আছো তুমি? আমাকে একটু মিস করনি? রাত সময়ের কণ্ঠ শুনে বলল, কোথায় তুমি? বাসায়। 1 ঘন্টার মাঝে পার্কে আসতে পারবে? হ্যাঁ, আসতেছি। আমার জান বলেছে আসতে হবে। রাজ পার্কে গিয়ে বসে আছে। খানিক পর সুমাইয়া এসে রাজকে জড়িয়ে ধরে বলল, জান, কাল সারা রাত অসুস্থ ছিলাম, তোমাকে ফোন দিতে পারিনি। জানো, তোমার সাথে কথা না বলতে পারলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যায়। রাজ সুমাইয়াকে সরাচ্ছে না বুক থেকে। সুমাইয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, রক্ষিতার সন্তান নষ্ট করেছে? না, ও চলে গিয়েছে। ও তাই বুঝি? লাভ ইউ জান। সত্যি রক্ষিতাটা? কথা শেষ করার আগেই রাজ সুমাইয়াকে বুক থেকে সরিয়ে গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। জান, আমাকে মারলে তুমি? এবার আরেকটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলবো, কাকি তুই রক্ষিতা বলছিস? যাকে আমি বিয়ে করেছিলাম তাকে কাকি তুই রক্ষিতা বলছিস? যে নিজের স্বামীর পা ধরে সারা রাত বসেছিল তাকে? রক্ষিতাটা তুই। তুই রক্ষিতা না, শুধু তুই পতিতা। রাজ, কি বলছো এইসব? রাজ আবারও সুমাইয়ার গালে চর বসিয়ে দিল। এবার সুমাইয়ার নাক ফেটে রক্ত বের হচ্ছে। কি রক্ষিতা, এখন কষ্ট লাগে? আমারও লেগেছিল। কাল যখন রাফির কাছে তোর শরীরের চাহিদা মেটালি, আমি সব দেখেছি। আমেরিকাতে বিয়ে করে আমার সম্পত্তি লোভে রক্ষিতাগিরি করতে চেয়েছিলি। আমি সত্যিই ভাগ্যবান, ময়ের মতো কাউকে পেয়েছিলাম। হীরাকে কাজ ভেবে ভুল করেছি, আর সেটার সংশোধন করব। আর তুই রক্ষিতা যদি কখনো আমার সামনে আসিস, তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে রাজ বাসায় এসে পড়ে। বাসায় আসতে রাজের মা বলে, বাবা, বলছিস মেয়েদের বাড়ি? মা, আমি সুমাইয়াকে বিয়ে করব না। তো কাকে করবি? মা, আমাকে একা থাকতে দাও। রাজরুমের দরজা আটকে দেয়। মনে মনে ভাবতে লাগে, মৌকে আমাকে ক্ষমা করবে? আমি যে অপরাধে নিজের সন্তানকে অবৈধ বানিয়েছি। যেভাবে হোক আমার মৌকে খুঁজে বের করতে হবে। দরকার হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব।
রাজার দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। এদিকে মৌ কোথায় গিয়ে থাকবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। 2 জায়গায় বাড়ি ভাড়ার থাকার কথা বলেছিল, এক জায়গায় না করে দিছে। অন্য জায়গায় বাড়ির মালিক থাকতে দিতে চাইলেও তার বউ বের করে দেয়। আর বের করে দেওয়ার সময় বলে, সতীন ঘরে আনতে পারবো না। মৌ একা একা হাঁটছে। এত রাতে কই যাবে? রাত প্রায় 9টা। এমন সময় কে যেন পেছন থেকে মুখটা চেপে ধরে ঝোপের নিচে ফেলে দিল। 2টা ছেলে। একজন মৌয়ের গলায় ছুরি ধরে বলছে, যদি কোনো কথা বলিস তাহলে একদম গলায় চালিয়ে দেব। আর তুই কি করছিস? তাড়াতাড়ি কাজ শেষ কর, তোর পর আমি করব। মৌয়ের শরীর কাঁপছে, গলা শুকিয়ে আছে। অসহায় দৃষ্টিতে আরেকটা ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তাড়াতাড়ি প্যান্ট খুলছে। মৌ ছোট্ট গলায় বলল, ভাইয়া জানো, ছোটবেলায় মা মারা গেছে। বাবাও সন্তান বলে পরিচয় দেয় না। আমার কোনো ভাই নেই, তোমরা আমার ভাই, আমার গর্বের সন্তান। তোমরা দুজন আমার ভাইয়ের মতো। আমার সর্বনাশ করো না। দেখো, তোমার বোনটার গর্বে বাচ্চা। প্লিজ এসব করো না। এই চুপ কর, ডায়লগ কম করে দে। ছেলেটা সমাপূর্ণ বিবস্ত্র হয়ে বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা সরাতেই মৌ তার এক হাতে মুষ্টি বালু যে চাকু ধরেছে তার চোখে ছুরি মারল। সাথে অন্য ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে এক দৌড়ে রাস্তার মাঝখানে এসে পড়ে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখল একটা মাইক্রো দ্রুতগতিতে তার দিকে ছুটে আসছে। মৌ চোখ বন্ধ করে ফেলল। মৌ বুঝতে পারল গাড়িটা এসে তাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। রক্তে পিচ ঢালা রাস্তা লাল হয়ে যাচ্ছে। মৌ তার পেটটা ধরে আছে। মিনমিন করে আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমার সন্তানটাকে কিছু করো না। এদিকে জনাব শফিক সাহেব গাড়ির ব্রেক কষায় পরেও গাড়ির পুরোটা কন্ট্রোল নিতে পারেনি। তিনি গাড়ি থেকে নেমে দৌড়ে আসলেন। মৌকে কোলে তুলে নিতেই চমকে উঠল। মৌ শফিক সাহেবকে কাঁপা কাঁপা গলায় বলল, আমার সন্তানটার যেন কিছু না হয়। কথাটা বলেই সেন্সলেস হয়ে গেল। শফিক সাহেব এখনও মৌয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি থেকে বাকিরা দৌড়ে নেমে এসে দেখে শফিক সাহেব মৌকে কোলে নিয়ে বসে আছে। কি হলো আঙ্কেল, চলেন হসপিটালে, মেয়েটা তো মারা যাবে, প্রচুর রক্ত ঝরছে। শফিক সাহেব চিৎকার করে বলে উঠল, আমার কারিমা ফিরে এসেছে। সবাই শফিক সাহেবের কথায় চমকে উঠল। কারিমা? এ কি করে সম্ভব? কিছুক্ষণ আগে যাকে নিজ হাতে দাফন করে আসলাম সে কিভাবে ফিরে আসে? শফিক সাহেবের হাতটা কাঁপছে। শফিক সাহেব মৌকে হসপিটালে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার ঘণ্টা 2 পর অপারেশন কেবিন থেকে বের হয়ে বলে, স্যার, পেশেন্টের অবস্থা বেশি ভালো না, মাথার ব্রেনে আঘাত পেয়েছে। কি বলছেন এসব? যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচাতে হবে। আমার এক কারিমা মরে যাওয়াতে আরেক কারিমা আল্লাহ আমাকে দিয়েছে। প্লিজ ডক্টর, মেয়েটার যেন কিছু না হয়। স্যার, আপনি টেনশন করবেন না, আমরা দেখছি কি হয়। ডাক্তার শ্রীকান্ত মৌয়ের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করল। এদিকে শফিক সাহেবের স্ত্রী শফিক সাহেবের হাতটা ধরে বলল, ওগো, আল্লাহ হয়তো তোমার আর আমার প্রতি চোখ তুলে তাকিয়েছে। আমাদের কারিমাকে আমাদের জন্য আবার পাঠিয়েছে এই মেয়ের মাঝে। দেখো, মেয়েটার যেন কোনো কিছু না হয়। তুমি চিন্তা করো না, দরকার হলে বিদেশ নিয়ে যাব, তবুও বাঁচাবো। বাঁচাতে যে হবে। পরের দিন ডাক্তার শ্রীকান্ত শফিক সাহেবকে বলল, শফিক সাহেব, আপনি পেশেন্টকে নিয়ে সিঙ্গাপুর চলে যান, সেখানে কথা হয়েছে। আমাদের হাতে কিছু করার নেই। তাছাড়া মেয়েটা প্রেগনেন্ট, রোগীর অবস্থা খুবই খারাপ। এখানে রাখলে হয়তো আর বাঁচানো যাবে না। এখনও জ্ঞান আসছে না। প্লিজ আপনি যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করেন সিঙ্গাপুর নেওয়ার। রাতেই মৌকে নিয়ে জনাব শফিক সাহেব আর তার স্ত্রী সিঙ্গাপুর চলে যায়। এদিকে রাজ শহরের কোনো অলিগলি বাদ রাখেনি, সব জায়গায় মৌকে খুঁজে যাচ্ছে। মৌয়ের মায়াবী মুখটা বারবার রাজের চোখের সামনে ভাসছে। রাত 1টা বাজে। এমন সময় রাজের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, হ্যালো রাজ, বাবা তুই কই? বাসায় আয়। মা, আমি আসতেছি, তুমি চিন্তা করো না। রাজবাসায় যাওয়ার সাথে সাথেই রাজের মা রাজকে কাছে ডেকে নিয়ে বলল, বাবা তোর কি হয়েছে? তোর কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি যে তোর মা। আজ সুমাইদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাদের বাড়িতেও গেলি না। রাস্তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, মা আমি ভুল করেছি, আমার মৌকে আমি কষ্ট দিয়েছি, নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে আখ্যা দিয়েছি। মৌয়ের গর্ভে আমার সন্তান ছিল,
মা, আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছি। কি বলছিস এসব রাজ? হ্যাঁ মা, ঠিকই বলছি। মৌ ফুলের মতো পবিত্র। মৌকে ছাড়া আমি বাঁচব না মা। আমি সুমাইয়ার মায়ায় ফেসে গিয়েছিলাম। সুমাইয়া আমাদের সম্পত্তির লোভে এসব করেছিল। কি রাজ, তুই মানুষ না অমানুষ? একটা এতিম মেয়েকে তুই কষ্ট দিতে পারলি? আরে আমিও না যেন মেয়েটাকে কত কষ্ট দিয়েছি। তুই আমাকে ভুল করেছিস। তুই আমার ছেলে হতে পারিস না। মা, কি বলছো এইসব? হ্যাঁ, ঠিকই বলছি। আমার ছেলে হলে মেয়েটাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিতে পারতি না। আমি কিছু জানি না। আমি আমার বউকে দেখতে চাই এ বাড়িতে। রাজ কিছু না বলে তার রুমে চলে যায়। রুমে ঢুকলে রাজের আরও বেশি কষ্ট হয়, কারণ রুমে আসলেই মনে হয় মৌ রুমে বসে আছে। রাজের কেন যেন খুব কষ্ট হয়। মৌয়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান শুনে ঘুম ভাঙতেই বুকটা হু হু করে কেঁদে ওঠে। কারণ প্রতিদিন ফজরের আজান হলে মৌ ডেকে দিত। আজ তো কেউ ডেকে দেয় না। রাজ আজ আর শুয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে পরে থাকা পাঞ্জাবিটা পরে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে বাসায় বসে আছে। এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। রাজ তার ফোনটা বের করে দেখে তার ফোনে রিং হচ্ছে না। বালিশের নিচ থেকে আওয়াজ আসছে। রাজ ফোনটা বের করতেই বুকটা ছ্যাদ করে ওঠে। মৌয়ের ফোন। মৌ তার ফোনটা রেখে গিয়েছে। তাহলে এতগুলো টাকা নিয়ে কি করলো? এদিকে ফোনটা বেজে চলেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে কে যেন বলল, মামুনি, তোমার বাবা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। মানে আপনি কে? আর এসব কি বলছেন? ডাক্তার রাজকে সবকিছু খুলে বলল। রাজ হসপিটালের ঠিকানা নিয়ে মৌয়ের বাবার সাথে দেখা করল। ডাক্তার মৌয়ের বাবাকে বলল, এই যে মাহিস আহমেদ, আপনার অপারেশনের টাকা কে দিয়েছে উনি জানেন। কথাটা বলেই ডাক্তার চলে গেল। মাহিস সাহেব রাজকে দেখে বলল, বাবা বলো, কে আমার জন্য এতগুলো টাকা দিল? আপনার মেয়ে। মানে কি বলছে এইসব? হ্যাঁ, সত্যি বলছি। যাকে আপনি জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছেন, সেই মেয়ে আপনার অপারেশনের টাকা দিয়েছে। যে মেয়ের মুখ 3 বছরের মাঝে একবারও দেখেনি, সেই মেয়ে। যে মেয়েকে দীর্ঘ 20 বছরে একটিবার বাবা ডাকতে দেননি, সেই মেয়ে আপনাকে বাঁচিয়েছে। জানেন মাহির সাহেব, হায়াত মউত আল্লাহর হাতে, এতে কারো দোষারোপ করা ঠিক না। আর আপনি তো আপনার রক্তকে অস্বীকার করেছেন। জানেন মৌ আপনার জন্য কি করেছে? যে লোকটাকে জীবনে একটিবার বাবা বলে ডাকতে পারেনি, তার জন্য চুক্তি করে বিয়ে করেছিল। নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা অন্য কারো পায়ে ঠেলে দিয়ে আপনার জীবন বাঁচিয়েছে। আগে জানতাম বাবা যারা তারা মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেটা ভুল। একটা মেয়ে শুধু দিয়েই গেল, নিজের সমস্ত সুখটা বিসর্জন দিল, নিজেকে রক্ষিতা বানালো। কার জন্য জানেন? আপনার জন্য। মৌয়ের বাবা কাঁদছে। দীর্ঘ 20 বছর পর কাঁদছে। যেদিন মৌয়ের মা মারা গিয়েছিল সেদিন কেঁদেছিল। আজ আবার তার চোখের নদীতে বান এসেছে। মৌকে খুব করে দেখতে মন চাচ্ছে, মা বলে ডাকতে ইচ্ছে করছে। মৌয়ের বাবা রাজের হাত দুটি ধরে বলতে লাগলো, বাবা, আমার মেয়ে কোথায়? আমার মৌ কোথায়? আমার মা কোথায়? আমার মাকে আমি দেখব, নিয়ে চলো। আঙ্কেল, কান্না করবেন না। মৌ হারিয়ে গেছে, অভিমান করে চলে গেছে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। মৌকে যেভাবেই হোক খুঁজে বের করব। এদিকে অনেক দিন হয়ে যায়, মৌয়ের কোনো খোঁজ নেই। রাজ প্রতিদিন নিয়ম করে মৌকে খোঁজে। মৌয়ের চিন্তায় একদম নাওয়া খাওয়া ছেড়ে দেয়। রাজের মা একমাত্র ছেলের কষ্ট সহ্য করতে পারে না। একদিকে ব্যবসাটাও ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। দিন দিন রাজের অবস্থা খারাপ হতে লাগলো। বিশেষ করে রাজকে নিয়ে মৌয়ের স্বপ্নগুলো ডায়েরির পাতায় দেখে। এখন সারাদিন এই ডায়েরিটা নিয়ে পড়ে থাকে। আস্তে আস্তে রাজ পাগল হয়ে যায়। এদিকে ঋতু আর তার মা দুজনেই ছেলের জন্য কান্না করে। মৌকে অনেক খুঁজেও পায় না। রাত সারাদিন মৌয়ের ছবি আর ডায়েরিটা বুকে নিয়ে রুমে বসে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু দিন দিন আরও রাজের অবস্থা খারাপ হচ্ছে। সব ডাক্তারই বলে মৌকে যদি নিয়ে আসা যায় তাহলে ভালো হয়ে যেতে পারে। কিন্তু মৌকে অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া যায় না, রাজ তখন বড্ড উন্মাদ। এখন তাকে বাসায় না, পাগলাগারোতে থাকতে হয়। বাসায় থাকলে সবকিছু ভেঙে ফেলে। এসব দেখে রাজের মা আর সহ্য করতে পারে না। দেখতে দেখতে 6 বছর চলে যায়। ঋতু এখন অফিসের দায়িত্ব নিয়েছে। প্রতিদিনের মতো সেদিনে যখন অফিসে যাবে, এমন সময় শুনতে পায় তাদের কারখানায় আগুন লেগে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায়।
কথাটা রাজের মা শোনার সাথে সাথেই হার্ট অ্যাটাক করে। হসপিটালে নেওয়ার আগে মারা যায়। রাজকে মানসিক হসপিটাল থেকে নিয়ে আসা হয়। তার মাকে এই অবস্থায় দেখে কেমন যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মা মা বলে কান্না করতে লাগে। ঋতুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এমন দিন তার দেখতে হবে সে কোনো দিনও ভাবেনি। মাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। এদিকে ঋতু তার মাকে হারালেও তার ভাইয়ের সুস্থ হয়ে ওঠায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায়। এদিকে কিছুদিন যেতে ঋণের বোঝা চেপে বসে। ব্যাংকের ঋণ দিতে না পারায় তাদের সম্পত্তি নিলামে উঠে যায়। রাজ ঋতুকে নিয়ে একদম রাস্তায় নেমে যায়। কত জায়গায় কত চাকরি খুঁজেছে, কোনো চাকরি পায়নি। সব জায়গায় অভিজ্ঞতা খুঁজে। সত্যি আল্লাহর খেলা বোঝা দেয়। যে রাজ হাজার হাজার মানুষকে চাকরি দিতে পারত, আজ সেই সামান্য একটা চাকরির জন্য ঘুরছে কত মানুষের দুয়ারে দুয়ারে। রাজ সারাদিন চাকরি খুঁজে বাসায় এসে দেখে ঋতু খাবার নিয়ে বসে আছে। রাজকে দেখে বলল, ভাইয়া ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা আসতেছি। রাজ ফ্রেশ হয়ে খেতে বসে দেখে প্লেটে অল্প ভাত সাথে আলু ভর্তা। হাত ধুয়ে বলল, তুই খেয়েছিস? হ্যাঁ ভাইয়া, অনেক ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। আচ্ছা। রাজ খাবার মাখিয়ে ঋতুকে বলল, হা কর। ভাইয়া আমি তো খেয়েছি। যে বোন আমাকে রেখে কোনোদিন খেলো না, সে বোন আজ আমাকে রেখে খেয়ে ফেলবে, এটা ভাববো কি করে? হা কর। রাজ ঋত্যের মুখে খাবার তুলে দিচ্ছে। ঋত্য রাজের মুখে খাবার তুলে দিচ্ছে। দুজনের গাল বেয়ে টপ টপ করে পানি খাবারে পড়ছে। খাবারটা শেষ হওয়ার আগেই রাজের ফোন টুম করে একটা মেসেজ আসলো। মেসেজটা ঋত্য দেখে বলল, ভাইয়া কারিমা হাউজিং প্রজেক্টে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। কেন? ভাইবার জন্য যেতে বলেছি কাল। ও আচ্ছা। পরের দিন রাজ যখন ভাইবা দিতে যাবে তখন দেখল ঋত্য নামাজ পড়ছে। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ঋতু নামাজ শেষ করে আসলে রাজ বলল, এখন কিসের নামাজ পড়লি? কিসের আবার? নফল নামাজ পড়লাম, চাকরিটা যেন তোমার হয়ে যায়। রাজের চোখে পানি এসে গেল ঋত্যের দিকে তাকাতেই। এই একটা ভালো জামা আছে ঋত্যের, অথচ যার প্রতিদিন নতুন নতুন ড্রেস পরা অভ্যাস ছিল। রাজ রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে চাকরিটা হলে প্রথম টাকা দিয়ে ঋত্যের জন্য কেনাকাটা করবে। রাজ অফিসে গিয়ে বসে আছে। হঠাৎ পেয়ন এসে বলল, আপনাদের মাঝে রাজকে? তিনি ভেতরে যান। রাজ ফাইলটা নিয়ে রুমে প্রবেশ করার আগে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। কথাটা শুনে রাজ চমকে গেল। পরিচিত কণ্ঠ। রাজ সামনে বসা মেয়েটার দিকে তাকাতেই রাজের বুকটা ছ্যাদ করে উঠল। মৌ, তুমি? কথাটা বলতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো। মৌকে এভাবে দেখতে পাবে কোনোদিন কল্পনাও করেনি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। তুমি এখানে কিভাবে মৌ? হোয়াট? মৌ কাকে বলছেন? জানো মৌ, আমি তোমায় কত জায়গায় খুঁজেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ স্টপ। আরেকটা কথাও না। আপনার মাথায় সমস্যা আছে? আপনি পাগলা গারদ রেখে এখানে কেন? আমি মৌ হতে যাব কেন? আমি কারিমা। আর তুমি বলার সাহস কোথা থেকে পান আপনি? যত সব। আপনি এখন আসতে পারেন। শফিক সাহেব এসব পাগলা কিভাবে পরীক্ষায় টিকে যায়? নাকি কোনো দালাল ধরেছে? মুহূর্তের মাঝে মৌ অগ্নিমূর্তি ধারণ করে। সরি ম্যাম, আমি না বুঝে মৌ ভেবে ভুল করে ফেলেছি। চাকরিটা আমার খুব দরকার, আমাকে বের করে দিবেন না প্লিজ। সরি, আমি কোনো পাগলা লোককে অফিসে চাকরি দিতে পারবো না। প্লিজ ম্যাডাম, এমন করবেন না। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। ও আচ্ছা, তাই বুঝি। শফিক সাহেব, আপনি বাহিরে যান তো, আমি ওনার সাথে কিছু কথা বলি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা মিস্টার রাজ, এর আগে কোন কোম্পানিতে ছিলেন? ম্যাডাম, আমি কোনো কোম্পানিতে ছিলাম না। ও আচ্ছা, তো অভিজ্ঞতা ছাড়া আপনাকে কিভাবে কাজ দেয় বলুন তো? ম্যাম, আমার চাকরিটাকে খুব দরকার, তাই যদি চাকরিটা দিতেন ভালো হতো। ও আচ্ছা, তা চাকরিটা এত দরকার কেন বলতে পারেন? ম্যাম, পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে, বোনটাকে পড়াতে হয়। এছাড়া ঢাকা শহরে থাকা বোঝেনি তো। ও আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বোন ছাড়া আর কেউ নেই। কেন, বিয়ে করেননি? করেছিলাম, ডিভোর্স দিয়ে দিয়েছি। তার ডিভোর্স কেন দিলেন? ম্যাডাম, আমি একজনকে ভালোবাসতাম, সেই জন্য। আর আমি মোহে পড়ে গিয়েছিলাম। সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারিনি। তার বিয়ে করেননি? না, মোকে অবহেলা করতে গিয়ে ভালোবেসে ফেলেছিলাম। বাকিটা জীবন তার স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। ও আচ্ছা।
আপনার মানে? না, আপন বলতে পৃথিবীতে বোনটাই আছে। মা কিছুদিন আগেই মারা গেছে। ও আচ্ছা। ময়ের মনটা কেমন যেন করে উঠল। মৌ চাচ্ছি না তার পরিচয়টা দিতে। সবাই কারিমা হিসেবেই তাকে জানে। রাজও যেন তাই জানে। মিস্টার রাজ, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। তবে কোম্পানির ভালোটাও তো আমার ভাবতে হবে। আপনিও যে পোস্টের জন্য আবেদন করেছেন, সেই পোস্টের জন্য আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন একজন পেয়েছে। কোম্পানি পরবর্তী সার্কুলার পড়লে একটু খোঁজ নেবেন। আমি চেষ্টা করব আপনাকে রাখতে। ও আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, আমি এখন আসি। রাজ যখন রুম থেকে বের হয়ে যাবে তখন মৌ রাজকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার বিয়ে হতে পারবে? ম্যাডাম, পারবো। আচ্ছা, তাহলে কাল থেকে জয়েন করবে। হঠাৎ মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, মামুনি, তুমি কোথায়? তুমি কখন আসবে? মামুনি, তুমি বাবার সাথে এসে পড়ো বাসায়, আমার যেতে লেট হবে। কথাটা বলেই মৌ ফোন কেটে দিল। মৌয়ের মুখে তোমার বাবার সাথে এসে পড়ো কথাটা শুনেই রাজের বুকটা কেমন করে উঠল। বুঝতে আর বাকি রইল না তার মৌ আর তার নেই। নামের সাথে সাথে সব পরিবর্তন করে নিয়েছে। রাজের যে চিনতে বাকি নেই এটাই তার মৌ। প্রথম দেখাতেই চিনে ফেলেছে। কিন্তু নিয়তি কেমন করে খেলছে। আজ মৌ তার কাছে নিজের পরিচয় লুকাচ্ছে। রাজ বাসায় আসতে দেখল ঋত্য বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। রাজ ঋত্যের মাথায় হাত রাখতেই রাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কি হলো? আমার বোনটা কাঁদছে কেন? কি হয়েছে তোর? ভাইয়া, আজ সুনয়নাকে পড়াতে গিয়েছিলাম, কিন্তু তারা বাসায় ছিল না। আঙ্কেল আমাকে ওসব করতে চেয়েছিল। আমি ধাক্কা দিয়ে চলে আসি। ভাইয়া রে, মানুষ এত খারাপ কেন রে? রাজ ঋত্যের চোখের পানি মুছে দিয়ে বলে, আর তোর কোনো টিউশনি করাতে হবে না, তুই আর যাবি না। জানিস, আমি সত্যি হতবাগা রে। নিজের বোনটার টাকায় চলি, আমাকে ক্ষমা করে দে। চুপ ভাইয়া, আমি অন্য একটা টিউশনি নেব। তুমি অমন করে বলো না। বাবা নেই, মা নেই, তুমিও যদি অমন করে কথা বলো তাহলে আমার কেমন লাগে বলো তো? আচ্ছা ভাইয়া, তুমি চোখ বন্ধ করো তো। কেন রে, চোখ বন্ধ করব কেন? এমনি করো। আচ্ছা। রাজ চোখ বন্ধ করলে ঋতু একটা প্যাকেট এনে রাজের হাতে দিয়ে বলে, চোখ খুলো তো ভাইয়া। রাজ চোখ খুলে দেখে তার হাতে প্যাকেট। প্যাকেটে কি ঋতু? ও, খুলে দেখো না। রাজ প্যাকেটে খুলে দেখে নীল রঙের একটা শার্ট। ঋতু, শার্ট কিনেছিস কেন? বারে, আমার ভাইয়াটা একটা শার্ট পরে থাকবে, আমার খারাপ লাগবে না? চুপ করবি তুই? তুই খুব বড় হয়ে গেছিস, আমি কিছুই বুঝি না। তোর গায়ে যে জামাটা আছে সেই জামাটা ছাড়া দ্বিতীয় কোনো জামা আছে? নিজেকে কি ভাবিস? আমার কষ্ট লাগে না? প্রতিদিন এক ড্রেস পরে কলেজে যাস। ভাইয়া, তুমিও না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। না, খাবো না। কেন? এই ভাইয়া, কি হলো, কাঁদছো কেন? একদম না, একদম কাঁদবে না। আচ্ছা, কাঁদবো না। তুই চোখটা বন্ধ কর। আচ্ছা, চোখ বন্ধ করলাম। রাত চাকরি পেয়ে জমানো টাকা থেকে ঋত্যের জন্য গোলাপি রঙের একটা শাড়ি কিনে নিয়ে আসে। শাড়িটা ঋত্যের হাতে দিয়ে বলে, চোখ খুলতো। ঋতু চোখ খুলে দেখে শাড়ি। ভাইয়া, তুমি টাকা কোথায় পেলে? জমিয়েছিলাম। আর শোন না, তুই টিউশনিতে যাবি না। কেন? তোর ভাইয়াটার চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, শাড়ি পছন্দ হয়েছে? কি হলো, শাড়ি পছন্দ হয়নি? কাঁদছিস কেন? ঋতু কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। এদিকে পরের দিন রাজ অফিসে গিয়ে দেখে ময়ের চেয়ে ছোট একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে হুবহু ময়ের মতো। মেয়েটা রাজকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন? ম্যাডামের কাছে আসছিলাম। ও আচ্ছা, মম তো ওয়াশরুমে। আচ্ছা, আসি। কোথায় যাচ্ছ? আর তোমার নাম কি বললে না তো? আমার নাম রাজ। ও, তাই বুঝি। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব। তাহলে আমাকে চকলেট কিনে দিবে, কেমন? আচ্ছা। এদিকে মৌ ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, কি হলো রিচি, কার সাথে কথা বলছো? এই যে মম, বন্ধুর সাথে। ও আপনি? জি ম্যাডাম। আচ্ছা রিচি, তুমি বাহিরে যাও, আমি আসি। আর শোনো রাজ, তুমি সব সময় আমার সাথেই থাকবে। আজ বিকেলে অফিসে বিদেশি ভাইয়ার আসবে। আচ্ছা। বিদেশি ভাইয়ারদের সাথে মৌ কথা বলছিল। তখন রাজকে বলল, রাজ, তুমি চা দাও এদেরকে। ম্যাডাম, পিওন আছে তো? আমি যা বলছি তাই করেন। আচ্ছা।
রাজ যখন চা দিতে যায় এমন সময় একজনের সাথে ধাক্কা লেগে চা একজন বিদেশি ভাইয়ের পায়ে পড়ে যায়। লোকটা চেয়ার থেকে উঠে রাজকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে চলে যায়। চলবে গল্প সংসার ৩য় পর্ব। ৪র্থ পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।